নেক্সট দেখো, অষ্টকের ঘাটতি থাকার জন্য বেরিলিয়াম হাইড্রাইড কী করে, সেতু বন্ধনের মাধ্যমে পলিমার অনুরূপে থাকে। স্বাভাবিক, ও তো এমনিতে অষ্টক পূর্ণ তো হচ্ছেই না, চারটে হচ্ছে বেরিলিয়ামের চারপাশে নিজস্ব দুটো আর দুটো বন্ড করেছে বলে। তখন BeH2 অণুগুলো কী করে, পরপর পরপর এরকম ব্রিজ বন্ড গঠন করে। এবার এই কাহিনী তুমি আরও দেখতে পাবে কয়েকটা। এখানে হলো কি, BeH2 ধরো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, যে কোনো মাঝের একটা বেরিলিয়াম ধরছি আমি, এর তো দুটো হাইড্রোজেন সঙ্গে যুক্ত আছে, এদিকে একটা এদিকে একটা। আবার এই বেরিলিয়ামের এটা একটা এটা একটা। তখন এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি এই বেরিলিয়ামের, এই যে সিগমা বন্ডের দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটোকে আবার এই দিক দিয়েও প্রবাহিত করে, অর্থাৎ দুটো ইলেকট্রন নিয়ে তিনজনের মধ্যে বন্ড হচ্ছে দেখো, বেরিলিয়াম হাইড্রোজেন আবার বেরিলিয়াম। এবার এটি কিন্তু কাউন্টে পাবে না, তুমি হয়তো আমাকে বলবে এই স্যার হাইড্রোজেনের কিন্তু দুটো বন্ড কেন করছে, দুটো বন্ড করেনি, ওটা অ্যাকচুয়ালি ব্রিজ বন্ড, ওটা দেখানোর জন্য দাগ দেওয়া হয়। সমযোজিত যেমন কি হিসাবটা এমনই যে ইলেকট্রন মেঘের মতো করে, ইলেকট্রন মেঘ সৃষ্টি করে, তো দুটো ইলেকট্রন নিয়ে এরকম ইলেকট্রন মেঘ সৃষ্টি করে, তো সেই ইলেকট্রন মেঘ সৃষ্টি করে এই দিকে আর এই দিকের সঙ্গে ম্যাচিংটা হয়, এইদিকে ইলেকট্রন ওই দিকে ইলেকট্রনের সঙ্গে যায়। তাহলে 3C2E, এটাকে হাইড্রোজেন ব্রিজ বলে, হাইড্রোজেন ব্রিজ বন্ড, হাইড্রোজেন মাঝে থেকে যুক্ত থাকছে। 3C2E মানে কি, 3 সেন্টার 2 ইলেকট্রন। দেখো বেরিলিয়াম হাইড্রোজেন বেরিলিয়াম মানে তিনটে মৌল মানে তিনটে সেন্টার, আর দুটো ইলেকট্রন নিয়ে এই বন্ডটা করছে, আবার দুটো ইলেকট্রন নিয়ে এই বন্ডটা করছে। এই অবস্থায় বেরিলিয়াম sp3 হয়ে যায়, কারণ ও চারটে হিসাব পেয়েছে, অর্থাৎ ওর যে অরবিটাল সেটা ইলেকট্রন দ্বারা ভর্তি হচ্ছে, তো চারটে sp3 চতুস্থলকীয় আকার। এগুলো শর্ট কোশ্চেন। 3C2E বন্ড, এটা একটু দেখে রাখবে। নেক্সট দেখো, তরল অ্যামোনিয়া দ্রবণে বর্ণ, এটা আমরা গ্রুপ 1 খাদ ধাতুর মতো দেখেছি, খাদ ধাতুতে, তো সেই কাহিনী এখানে আবার আছে। খাদ্যধাতুর মতো তরল অ্যামোনিয়া খাদ্যধাতু মিশ্রিত খাদ্যগুলো ব্যবহার করে কম গাঢ়ত্বের নীল এবং অধিক গাঢ়ত্বের ব্রোঞ্জ দেখায়। ওকে, তো অ্যাকচুয়ালি ম্যাটার হচ্ছে যে ইলেকট্রনটা বর্জন করে, এই ইলেকট্রন বর্জন করার জন্য তড়িতের পরিবাহী প্যারাম্যাগনেটিক অ্যান্ড বিজারণ ধর্ম দেখাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাই হলো সব কিছুর মেন কারণ, যে তরল অ্যামোনিয়াতে ওই ধাতুগুলো ইলেকট্রন রিলিজ করতে পারে। ওকে, নেক্সট ক্ষার ধর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে গ্রুপ 2 এর ক্ষার ধর্ম ধাতুগুলোর ক্ষার ধর্মে ক্রম কী হবে। উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম যেহেতু তোমার বাড়ছে, ক্ষার ধর্ম বাড়ছে, বিকজ আয়নিক ক্যারেক্টার বাড়ছে, সো OH মাইনাস ত্যাগের প্রবণতা বাড়ছে। এখানে বেশি কিছু লিখিনি, কিন্তু তোমাকে সেই ভাবনাটা করতে হবে, কারণ এরকম ভাবনা আমি আগে ভাবিয়েছি, তো তোমাদের একটু ভেবে নিতে হবে। তবে ক্ষারীয় চরিত্র ক্ষার ধাতুগুলি অপেক্ষা কম, ক্ষার ধাতুতে তো বেস্ট, OH মাইনাস খুব সহজে ত্যাগ করতে পারে, এরাও পারে, হালকা কম। এবার দেখো, এই যে যৌগটি দেখতে পাচ্ছ, এটা ক্ষারীয় হওয়ার কথা, কিন্তু এ হয়ে যাচ্ছে উভধর্মী। তাহলে বেরিলিয়াম হাইড্রোক্সাইড এবং বেরিয়াম অক্সাইড উভয়ই কিন্তু আমাদের উভধর্মী। তারপরে ক্ষার ধর্ম উপর থেকে নিচে গেলে বাড়ে। এবার MOH2 এর তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়। এখানে কি বলতে চাইছি আমি, এই যে হাইড্রোক্সাইডের তাপীয় স্থায়িত্ব মানে কি, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে স্ট্রং বন্ড, বন্ড যত স্ট্রং হবে তাপীয় স্থায়িত্ব তত বেশি হবে, বন্ড যত স্ট্রং হবে তাপীয় স্থায়িত্ব তত বেশি হবে। তাহলে এখানে তাপীয় স্থায়িত্বের ক্রম লিখি নাই, কিন্তু এটা বুঝে নিচ্ছ যে MOH2 এর তাপীয় স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ এই ক্রমটাই রয়েছে। ওকে, তারপরে হ্যালাইড, হ্যালাইড মানে এদের হ্যালাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা এখানে মেন। হ্যালাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার মানি হলো কেমিক্যাল বন্ডের ফাজানের সূত্র। তাহলে বুঝতে পারছো, আমি তো বারবার বলেছি পর্যায় সারণী আর কেমিক্যাল বন্ড। তো এখানে আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখো, বেরিলিয়ামের অবভিয়াসলি বেশি হবে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আর বাকিরা রয়েছে, তাদের মধ্যে বেরিলিয়ামে বেশি হবে। যদি বেরিলিয়ামটা ফিক্সড করে দিয়ে হ্যালাইডটা চেঞ্জ করি, সো আয়োডিন যেখানে থাকবে সেখানে বেশি হবে। আবার মেটালটা ফিক্সড করে দিয়েছি, হ্যালাইড চেঞ্জ করছি, আয়োডিন যাবে যেখানে বেশি, সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে জলের দ্রাব্যতাটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে জলের দ্রাব্যতা ব্যস্তানুপাতিক। এদিকে BeF2 কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, দ্যাটস ওয়াই জলে অধিক দ্রাব্য, কারণ Be2+ এর হাইড্রেশন এনথালপি খুব বেশি। অলসো এটা একটা রিজন, Be2+ এর হাইড্রেশন এনথালপি অনেকটা বেশি বলে, এবং তার সাথে তোমার আয়নীয় ধর্ম বেশি হতে হবে, সেই যৌগের আয়নিক ক্যারেক্টার বেশি হতে হবে, তাহলে জলে দ্রাব্যতার সম্ভাবনা প্রবল থাকবে। ওকে, চলো নেক্সট পেজ। বিষয়টা এরকমই, এটা যেমন আমি নোট বানিয়েছি সেরকম অ্যাকচুয়ালি স্টুডেন্টরাই নোট বানাই, স্টুডেন্টদেরকেই নোটটা বানাতে হয়। BeCl2, যেমন BeH2 দেখেছিলাম সেরকম BeCl2, এটা আবার দেখো বাষ্পীয় দশায় ডাইমার গঠন করে। BeCl2 ডাইমার করতে হয়, বেরিলিয়ামের এমনিতেই অষ্টপূর্ণ হয় না, ডাইমার করেও আজ 8 হয়ে গেছে সেটা কিন্তু হয়নি। BeCl2 সেখান থেকে বড় 3 হচ্ছে। তো
তো কঠিন অবস্থায়ও তখন আরও পলিমারিক স্টেটে থাকার চেষ্টা করে, কঠিন অবস্থায় পলিমারিক স্টেটে থেকে 4টে বন্ড পাচ্ছে। তুমি যদি এখানে দেখো বেরিলিয়ামের এখানে 3টে বন্ড পাচ্ছে, এখানে বেরিলিয়াম 4টে বন্ড পাচ্ছে সেতু বন্ধনের মাধ্যমে। ক্লোরিন ওকে সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ ক্লোরিন তার লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে বেরিলিয়ামকে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে। তাহলে বাষ্পীয় দশায় ডাইমার করলেও কঠিন অবস্থায় এটা পলিমারিক স্টেটে থাকে। দেখো মনোমারে একটা জিনিস লক্ষ্য করো, মনোমারে যে বেরিলিয়ামটা দেখতে পাচ্ছ তো দুটো বন্ড, মানে এসপি হাইব্রিডাইজড, মনোমারে কিন্তু এসপি হাইব্রিডাইজড। তারপরে বাষ্পীয় দশায় এসো দেখো বেরিলিয়ামটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এবং কঠিন অবস্থায় এসো তখন বেরিলিয়ামটা sp3 হাইব্রিডাইজড। অর্থাৎ স্টেবিলিটি পাওয়ার জন্য মানুষ কী না করে। তো যাই হোক, এই জায়গাটাতে যোগ করছে বেরিলিয়াম ক্লোরিন 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 ক্লোরিন। এবার এই ক্লোরিনটা যদি এর সাথে কোভ্যালেন্ট বন্ড করে তাহলে এর সাথে কিন্তু তোমার কোঅর্ডিনেট বন্ড করে আছে, আবার এর সাথে যদি কোভ্যালেন্ট বন্ড করে তাহলে এর সাথে কোঅর্ডিনেট করে আছে। মানে এখানে সত্যি সত্যি 4টি ইলেকট্রন ইনভলভ হবে, কারণ এই সমযোজী বন্ধনটা দিয়ে এদিকে আসে না, এখানে 4টি ইলেকট্রন আছে, এইদিকে দুটো এইদিকে দুটো। ক্লোরিনের লোন পেয়ার আছে যেটা হাইড্রোজেনের ছিল না, দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে 3C4E। 3C4E মানে বুঝেছো, শুধু এই জায়গাটা ভাবো, বেরিলিয়াম ক্লোরিন বেরিলিয়াম সেতু বন্ধন ব্যানানা বন্ড। তো বেরিলিয়াম ক্লোরিন বেরিলিয়াম এখানে কিন্তু ইনভলভ হচ্ছে 4টি ইলেকট্রন, 4 ইলেকট্রনস ইনভলভ in this bond and 3 center along with this 3 center 4 ইলেকট্রন। কঠিন অবস্থায় এরা কিন্তু সেতু বন্ধন করে থাকে, পলিমারিক স্টেটে থাকে। তাহলে একটা এমসিকিউ আসতে পারে, কঠিন অবস্থায় BeCl2 তে বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন কী হবে। নেক্সট কমন কথা, কার্বনেটের তাপীয় স্থায়িত্ব আগেও ছিল, এটা সহজে ভেঙে যাচ্ছে আর এরা ভাঙছে না, তাপ বেশি লাগছে। তো ল্যাটিস এনার্জিও সবচেয়ে বেশি, তো ল্যাটিস এনার্জি যদি হ্রাস পেতে থাকছে, তো ল্যাটিস এনার্জি হ্রাস পেতে থাকছে, জলদ্রাব্যতা হ্রাস পেতে থাকছে। ওকে, মানে কার্বনেটের তাপীয় স্থায়িত্বটা হয়ে গেল। তারপরে আবার এখানে ওই কথাটা বললাম যে জলদ্রাব্যতাটাও কিন্তু কমছে। কমছে মানে কি, প্রথমটার বেশি, জলদ্রাব্যতা বেশি, তারপরে এইটা। ঠিক আছে, তো BeCO3 দ্রুত ভেঙে যাচ্ছে, দ্রুত ভেঙে যায় কারণ BeO স্টেবল কম্পাউন্ড ফর্ম করে, প্লাস CO2। এখানে তাপীয় স্থায়িত্ব এই লাস্টে যে নিচে থাকে তারই বেশি হয়। তোমাকে হয়তো সবগুলো দেবে না, এই 3টে দিয়ে দেবে। 3টে যে কার্বনেট আছে, 3টে কার্বনেটের তাপীয় স্থায়িত্ব মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি। নেক্সট কিছু অধাতুর সঙ্গে রিয়াকশান আছে, গ্রুপ 2 মৌল ক্যালসিয়াম। এবার ক্যালসিয়ামের সঙ্গে কার্বনে বিক্রিয়া হলো, ক্যালসিয়াম কার্বাইড গঠিত হলো। ক্যালসিয়াম কার্বাইড নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলাম, নাইট্রোলিয়াম হলো। এই নাইট্রোলিয়ামকে যদি জল যোগ করি তাহলে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করে, যে অ্যামোনিয়াটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। এই সেই নাইট্রোলিয়াম যেটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়, আইডিয়াটা রাখতে হবে। তবে বেরিলিয়াম কার্বাইড নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ওরকম জিনিস করে না, আলাদা রকম কিছু করে। BeCN ব্যাকেট দিয়ে 2 মানে কি দুটো সায়ানাইড গ্রুপ, আর এখানে কিন্তু দুটো সায়ানাইড গ্রুপ নাই, এটা হচ্ছে CaNCN। এখানে তুমি সায়ানাইড গ্রুপ দেখতে পাচ্ছ না, কিন্তু বেরিলিয়ামের বেলায় সে কিন্তু সায়ানাইড গ্রুপ তৈরি করছে। ওকে, একটু ধৈর্য সময় নিয়ে এই জিনিসটা দেখো এবং লেখো। সালফেটের তাপীয় স্থায়িত্ব MCQ দেখো, তাপীয় স্থায়িত্ব ডিপেন্ডস অন আয়নিক ক্যারেক্টার। তো যত নিচের দিকে যাচ্ছে আয়নীয় চরিত্র বাড়ছে, তো সালফেটের তাপীয় স্থায়িত্ব বাড়ছে, এবং সেই সালফেটগুলোর দ্রাব্যতা কমছে। দ্রাব্যতা কমার পেছনে কারণ কি, এটা তো হওয়ার কথা ছিল না। আয়নীয় ধর্ম বাড়ছে, তো দ্রাব্যতা বাড়ার কথা ছিল। ওই যে এক্সেপশন বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের এদের হাইড্রেশন এনথ্যালাপি অনেকটাই বেশি হয় দেন ওদের ল্যাটিস এনার্জি। তাহলে ওদের ল্যাটিস এনার্জি থেকে হাইড্রেশন এনথ্যালাপি অত্যন্ত বেশি হওয়ার জন্য BeSO4 দ্রাব্য, BaSO4 কিন্তু দ্রাব্য নয়, কেমিক্যাল বন্ড এটা হয়েছিল, মনে করে দেখো। তাহলে সালফেট লবণের মধ্যে কিন্তু দ্রাব্যতা ক্রমশ হ্রাস পাচ্ছে। আবার বলছি, কারণ ল্যাটিস এনার্জি ওইদিকে বেশি হয়ে যাচ্ছে না, বেরিয়াম সালফেটে ল্যাটিস এনার্জি বেশি দেন সলভেশন এনার্জি। তো এটাকে একটু বোঝাতেই হবে, কিছু করার নেই। তুমি একটু ভাবো যে ল্যাটিস এনার্জি যদি বেশি হয়ে যায়, অটোমেটিক্যালি ল্যাটিস এনার্জি বেশি হয়ে গেলে সলভেশন এনার্জি কম থাকছে, দ্যাটস ওয়াই দ্রাব্য হচ্ছে না, অদ্রাব্য। তো বেরিয়াম সালফেট অদ্রাব্য, আর বেরিলিয়াম সালফেট কিন্তু জলদ্রাব্য। আর কিছু ইনফরমেশান এখানে এক জায়গায় করেছি যে Be2+ এর ধ্রুবায়ন ক্ষমতা অবশ্যই বেশি হচ্ছে দেন Ba2+। BeSO4 এর সমযোজী চরিত্র বেশি, তাপীয় স্থায়িত্ব কম। এখানে আবার একটা ব্যাপার আছে, সমযোজী চরিত্র বাড়লেও তাপীয় স্থায়িত্ব কিন্তু মেজরিটি বাড়ছে জলদ্রাব্যতার ক্ষেত্রে। নাহলে তুমি এখনই বলবে স্যার এটা সমযোজী চরিত্র, তাও তো জলদ্রাব্য লিখেছেন। ব্যাপারটা হচ্ছে তাপীয় স্থায়িত্ব কম, তাহলে তাপীয় স্থায়িত্ব কম হলে দ্রাব্যতা বেশি হয়ে যাবে। নেক্সট দেখো,
আমরা নাইট্রেট নিয়ে বসবো। গ্রুপ 2 নাইট্রেট, গ্রুপ 1ও আমরা নাইট্রেট দেখেছিলাম। গ্রুপ 2 নাইট্রেটটা কেমন দেখাচ্ছে দেখো, MnO3 হিট করা হলো, MO প্লাস NO2 প্লাস O2। এখানে বলে রাখি লিথিয়াম এরকম ঘটনা দেখিয়েছিল গ্রুপ 2 এর যেমন দেখানো উচিত। এটা মেটালিক অক্সাইড, গ্রুপ 2 এর এলিমেন্টে মেটালিক অক্সাইড, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা অক্সিজেন। ওই যে লিথিয়াম ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক, তো সেই কর্ণ সম্পর্ক দেখা যায় এবং একই রকম নাইট্রেট উত্তপ্তকরণ বিক্রিয়া দেখায়। লিথিয়াম নাইট্রেটকে হিট করা হলে এরকমই হয়েছিল, আগে দেখবে আছে। তো নাইট্রেট হিটিংয়ের ব্যাপারটা বললাম যে নাইট্রেট হিটিংটা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, যে গ্রুপ 1-এ NO2 গ্যাসটা নির্গত করে না, কিন্তু আমার গ্রুপ 2-তে করে। নেক্সট কি, বেরিয়ামের অস্বাভাবিক আচরণ। এবার দেখে নিতে পারো বেরিলিয়ামের অস্বাভাবিক আচরণ কিছুই নাই, ওই ক্ষুদ্র আকার, হাইড্রোজেন এনথালপি অত্যন্ত বেশি, ওইগুলোই থাকবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার ওখানে বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই অস্বাভাবিক কিছু আচরণ দেখা যাচ্ছে, যেটা বেরিলিয়ামের সাথে অন্য গ্রুপের মিলছে না। বেরিলিয়ামের সাথে যদি কারোর ধর্মে মিল থাকে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম, এটাকে আমরা কর্ণ সম্পর্ক বলে থাকি। তো বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বেশ কিছু মিল পাবে। মিলগুলো পুরোপুরি চোখ বোলাবে, কারণ MCQ এলে এটাই আসবে, বেরিলিয়ামের সাথে রাসায়নিক ধর্মে মিল আছে কার। বা ওই যে হয় না অক্সাইড, নাইট্রাইড, সালফাইড, সালফেট, ওইগুলো গঠন করা বা বিক্রিয়া করা, ওগুলোর মধ্যে একটা মিল আছে। তো বেরিলিয়ামের একটা বিক্রিয়া দিয়ে দিল, দিয়ে বললো নিচে কোন মৌলটি এইরকম বিক্রিয়া দেখায়, তো অ্যালুমিনিয়াম উত্তর হবে। তো রাসায়নিক ধর্ম মিলগুলো একটু দেখবে। গ্রুপ 2 এর বিভিন্ন যৌগ, গ্রুপ 2 এলিমেন্ট নিয়ে বাস্তবে কিছু নাম রয়েছে, আলাদা আলাদা ডাকনাম। লাইমস্টোন, তো লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়। একমুখী মানে খোলা পাত্র বোঝানো হয়েছে, বদ্ধ পাত্রে এটা বহুমুখী হয়ে যায়। পোড়া চুন হচ্ছে কুইক লাইম, মানে চুন মানে CaO, পরিষ্কার কথা, যেটা আমরা চুন বলে জানি CaO। কলি চুন মানে হচ্ছে স্ল্যাক লাইম, লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ দ্য নাম, এগুলো লাইম ওয়াটার। তো লাইম মানে চুন জল, এটা সবাই জানে। লাইম ওয়াটার মানে চুন জল, তো চুনকে জল দিলে তো, জলে চুন দিলে তো এটা হবেই। তো হালকা ডিফারেন্স কুইক লাইম আর স্ল্যাক লাইম, ওকে, এটা একটু দেখে নিও। ব্লিচিং পাউডার, আমরা বাজারে গিয়ে ব্লিচিং পাউডার কিনে আনি, তারপর আমরা ড্রেনে শ্যাওলা তোলা, ড্রেন পরিষ্কার জীবাণুমুক্তকরণের কাজে লাগে, বাথরুম পরিষ্কার, তো অনেকেই করে থাকে ব্লিচিং পাউডার দিয়ে। ব্লিচিং পাউডার দিয়ে তুমি পরিষ্কার করলে, তারপরে যেটা ড্রেন দিয়ে বয়ে গেল, সেটা তখন জীবাণু মারতে মারতে যাবে। তো অ্যাকচুয়ালি কোনো ক্লোরিনের প্রেজেন্সে ওই জীবাণু ধ্বংসকরণটা ঘটে থাকে। ক্লোরিন একটা ভালো জারক দ্রব্য। তোমাকে জানতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে ক্লোরিনে বিক্রিয়া ঘটাতে হবে, দিয়ে ব্লিচিং পাউডার হবে, তবে এখানে একটু শুষ্ক অবস্থায়, এটা ক্লাস 12-এ অলরেডি রয়েছে। শুষ্ক কলিচুনের মধ্য দিয়ে ক্লোরিন গ্যাস পাঠানো হলে ব্লিচিং পাউডার তৈরি হবে। ব্লিচিং পাউডারের সংকেত অনেক রকমের লেখা যায়, এই দুটো লিখবে, অথবা আরেকটা আমি লিখে দিচ্ছি যেটা অনেকেই পড়েছে, CaOCl, তো CaOCl মানেই এরা দুজন মিক্সচারটা, ব্যাপারটা একই। তো পয়েন্ট টু বি নোটেড, এখানে ক্লোরিনটা +1-এ আছে, এখানে ক্লোরিনটা -1-এ আছে। অনেক জায়গায় জানতে চাই যে ব্লিচিং পাউডারে দুটো ক্লোরিন, একটা +1-এ আছে, একটা -1-এ আছে, জেনারেল নলেজ। নেক্সট, তোমাকে চুন জল দেওয়া হলো, একটা পাইপ দিয়ে দিলাম, দিয়ে বললাম ফু দাও, তুমি চুন জলে ফু দিচ্ছ, স্বচ্ছ চুন জলে ফু দিচ্ছ, দিয়ে তুমি ঘোলাটে করে দিলে। তোমাকে আবার বললাম তুমি আবার সেই ঘোলাটেটা স্বচ্ছ করো, তুমি আবার ফু দিলে, আবার স্বচ্ছ হয়ে গেল। এখানে কাহিনিটা কী হলো, যে চুন জলকে কার্বন ডাইঅক্সাইড দেওয়ার ফলে ঘোলাটে হলো, সেই চুন জলে আবার কার্বন ডাইঅক্সাইড দেওয়ার ফলে স্বচ্ছ হয়ে গেল। তো এটা মানে প্র্যাকটিক্যাল করা যায়, একটু সময় সাপেক্ষ, বাট করা যায়। তো দেখো এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তো অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে ফার্স্ট টাইমে। এবার তুমি দিতেই থাকবে, অদক্ষে বাড়তেই থাকবে, তখন ধৈর্য রাখতে হবে। বাড়তে থাকবে, মুখ দিয়ে যে বাতাসটা বেরোচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বাতাস, দ্যাটস ওয়াই ক্যালসিয়াম কার্বনেট আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আবার বিক্রিয়া করে অনেকবার যদি দেওয়া হয়, তখন একটি দ্রাব্য জিনিস তৈরি করে। এটা কেমিস্ট্রি ম্যাজিক, যেটা ম্যাজিক বলে, ম্যাজিক নয় লজিক। তো এটা অদ্রাব্য দ্রাব্য, তাহলে যে জিনিস দিয়ে অদ্রাব্য হলো সেই জিনিস দিয়ে আবার দ্রাব্য হয়ে গেল। তো দেখতে পাচ্ছ নেক্সট যৌগ হচ্ছে জিপসাম, ক্যালসিয়াম সালফেট .2H2O। জিপসামের তো প্রচুর কাজ আছে, তোমার ওই জমে যায় প্লাস্টার অফ প্যারিস, তো জিপসাম দিয়ে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা যায়, জিপসামকে হিট করলে প্লাস্টার অফ প্যারিস হবে। সিমেন্টের মধ্যে অস্তিত্ব পাওয়া যায়, সাদা সিমেন্ট। তো দেখো প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা
CaSO4.half H2O। সংকেতটা আবার ইম্পর্টেন্ট, MCQতে কিন্তু সংকেত দিয়ে দেবে, এবং আমার মনে হচ্ছে মানে এই দুটো কিন্তু দেয় কোনটি কী। এখানে আবার বলছি সংকেতটা চেঞ্জ হয়ে যেতে পারে, অনুপাতটা বুঝবে। ক্যালসিয়াম সালফেট 1 অণুর জন্য জলটা হচ্ছে 2 অণু, তাহলে এটা হাফ অণু হলে এটা 1 অণু হবে। মানে কেউ যদি এমনি করে লেখে হাফ CaSO4.H2O, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তাহলে এরকম না দিয়ে এরকম দিয়ে দিল। আর তুমি মনে রেখেছো হাফ থাকলে প্লাস্টার অফ প্যারিস হবে, আর এখানে হাফ থাকলে যে কী অবস্থা হয়েছে জিপসাম হয়ে গেছে। তাহলে ওরকম হলে হবে না। এখানে যদি আমি এটা 1 অণু পেছনে হাফ অণু দিই, তাহলে এটা 2 অণু পেছনে এটা 1 অণু, মানে এটা আরেকটা সংকেত দেখো 2CaSO4.H2O। একটু চিন্তা করো, কি আর বলবো। এটা 1 অণু হলে এটা হাফ অণু, তাহলে 2 দ্বিগুণ করলাম 2 অণু হলে এটা 1 অণু, কি ঠিক আছে তো। তাহলে এই 2টা ক্যালসিয়াম সালফেটের সঙ্গে আছে, আর এখানে হাফ আছে ক্যালসিয়াম সালফেটের সঙ্গে। তাহলে জলের আগে হাফ থাকলে প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেটের আগে হাফ থাকলে জিপসাম। কেসে লাগা। এই যে ক্লে, মাটি, চায়না ক্লে, তো ক্লেগুলোর মধ্যে কী থাকে Fe2O3, SiO2, Al2O3, এইসব যৌগগুলো মিশে থাকে। এই যে সিমেন্ট পোর্টল্যান্ড সিমেন্ট, তো সেই সিমেন্টের মধ্যে কী উপাদান আছে? সিমেন্টের মধ্যে যে দুটি উপাদান আমাদের মুখস্থ করতে হবে সেটা ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, এই দুটো যৌগ করে থাকে। এবং সিলিকেট এবং অ্যালুমিনেটের জন্যই কিন্তু সিমেন্ট জমাট বাঁধে, জলের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ হয় এবং জমাট বাঁধে। সেই জমাট বাঁধাতে যে দুটি যৌগের ভূমিকা আছে তারা হলো এই সিলিকেট আর অ্যালুমিনেট, এরাই জমাট বাঁধায়, এরাই সিমেন্ট, এরাই জমাট বাঁধায়। তো এই দুটি উপাদান তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তো গ্রুপ 2তে দেখো এই পেছনের দিকে অনেক কিছু বিক্রিয়া দেখতে পাবে, ওগুলো করতে হবে না, শুধু এইগুলোর জন্য শর্ট কোশ্চেন মনে রাখবে। ওকে, তারপরে তুমি দেখবে ইয়ার সলভগুলো কেমন পড়েছে না পড়েছে, প্রশ্নের উত্তর করতে যাবে। ওকে, তো সাধারণ তুমি বুঝে রাখো যে সাধারণ কনসেপ্টের উপরে যে কথাগুলো আসছে, কর্ণ সম্পর্কটাও ভালো, যে ব্যতিক্রমী যে বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াটা আমাদের লিখে লিখে পড়তে হবে। ওকে, চলো তাহলে এটা রেডি করো, আমরা আবার পি ব্লগ নিয়ে হাজির হব।